আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা বল অধ্যায়ের গাণিতিক পার্ট নিয়ে পড়তেছিলাম। তো তোমরা যারা যারা আগের দুটা ক্লাস করো নাই গাণিতিকের এবং থিওরি ক্লাসগুলো করো নাই, আমি ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেগুলো করে নিতে পারবা। তাহলে এখানে দেখো আমাদের পরবর্তী 9 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে স্থির থাকা 3 কেজি ভরের একটি বস্তুকে ধাক্কা দিল। ধাক্কার পর প্রথম বস্তুটি স্থির হয়ে গেল এবং দ্বিতীয় বস্তুটি 6.67 মিটার পার সেকেন্ড বেগে চলতে লাগলো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক? আচ্ছা, এই কোশ্চেনটা আগে বলে দেয়। এখানে তোমাদের স্থিতিস্থাপক বলতে বোঝাচ্ছে যে সংঘর্ষের আগে মোট শক্তি এবং সংঘর্ষের পরে মোট শক্তি সেম কিনা। তো এই কোশ্চেনটা এভাবে আসতে পারে যে তোমার সংঘর্ষের সময় আমাদের গতিশক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, এই জিনিসটা এভাবে আসতে পারে। অথবা এভাবে বলতে পারে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা। তো ওইটা আসলেও যা জিনিস, আবার স্থিতিস্থাপক আসলেও একই জিনিস। ঠিক আছে। তাহলে এখন আমাদের উদ্দীপকটা যদি বুঝি, এখানে বলছে যে প্রথমে একটা বস্তু ছিল যার ভর আমি ধরলাম M1, এর মান ধরলাম হচ্ছে যে 2 কেজি। 2 কেজি, এটাকে M1 ধরলাম। আর এটার একটা বেগ ছিল, এর বেগটাকে হচ্ছে U1 দিলাম, এটার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এখানে হচ্ছে আর একটা বস্তু ছিল, আর এই বস্তুটার ভর হচ্ছে দিলাম যে 3 কেজি দেওয়া আছে। আর এখানে আমাদের বলছে যে বস্তুটা স্থির ছিল। যেহেতু স্থির ছিল তার মানে এখানে U2 এর মানটা হবে 0। তারপরে এটা আস্তে আস্তে কি এর উপর ধাক্কা দিল, তো ধাক্কা লাগার পরে এটা যে তোমার প্রথম যে বস্তুটা আছে সেটা হলো স্থির হয়ে গেল। সেটা স্থির হয়ে গেল এবং এই যে দ্বিতীয় যে বস্তুটা আছে, এই দ্বিতীয় বস্তুটা চলতে শুরু করলো। এই যে চলতে শুরু করলো সেই বেগটা দেওয়া আছে যে 6.67 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এখন আমাদের বের করতে বলছে কি, তাহলে এই যে এটা V1 এর মানটা আমাদের হয়ে যাবে 0, আর এই যে এখানে V2 এর মানটা পেলাম হচ্ছে কত, 6.67 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কোশ্চেন কি যে স্থিতিস্থাপক কিনা। তাহলে আমাদের সংঘর্ষের আগের মোট শক্তি বের করা লাগবে এবং সংঘর্ষের পরের মোট শক্তি বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে সংঘর্ষের আগের মোট শক্তি বের করি। আচ্ছা, তাহলে আমাদের সংঘর্ষের আগের মোট শক্তি, তোমরা এখানে মোট গতি শক্তি লিখতে পারো, একই জিনিস। তাহলে বের করা লাগবে কি, তাহলে হচ্ছে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। তাহলে হাফ ইন্টু M1 এর মান আছে আমাদের 2 কেজি, তাহলে M এর মান এখানে 2 বসাই দিলাম। তারপর হচ্ছে U1 এর মান কত আছে, U1 এর মান আছে 10, তাহলে এখানে 10 স্কোয়ার প্লাস হাফ ইন্টু M2 এর মান আছে আমাদের কত, 3 কেজি, এবং এখানে U2 এর মানটা 0। তাহলে হচ্ছে 3 গুণন এখানে U2 এর মান যেহেতু 0, তাহলে হচ্ছে 0 স্কোয়ার। তাহলে এটা পুরাটাই 0 হয়ে গেল। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 2 আর 2 কেটে গেলে এখানে থাকতে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে 100। তার মানে এই যে 100 জুল, সংঘর্ষের আগের মোট শক্তি হচ্ছে 100 জুল। এখন আমাদের বের করতে হবে সংঘর্ষের পরের মোট শক্তি। তাহলে সংঘর্ষের পরের মোট শক্তি কি হবে, তাহলে হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার হবে প্লাস হাফ ইন্টু M2 V2 স্কোয়ার। তাহলে এখানে একটা বিষয় দেখো যে আমাদের বলছিল যে আমাদের সংঘর্ষের পরে প্রথম যে বস্তুটা ছিল সেই প্রথম বস্তুটা স্থির হয়ে গেছে। তার মানে এই প্রথম বস্তুর শেষ বেগের মান হচ্ছে 0, এবং দ্বিতীয় বস্তুটা এত বেগে চলতেছিল, তার মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ হচ্ছে এত। তাহলে এই মানগুলো আমাদের বলতে হবে। তাহলে হচ্ছে এই মানগুলো আমাদের ওখানে বসাইতে হবে। V1 এর মান 0 আর V2 এর মান আছে 6.67। তাহলে এখানে আমরা বসাই দিই। তাহলে হচ্ছে হাফ ইন্টু আমাদের প্রথম যে বস্তুটা ছিল সেটার ভর ছিল হচ্ছে 2 কেজি, এটা স্থির হয়ে গেছে, এটা হচ্ছে 0, প্লাস 2 ইন্টু এটা M2 এর মান আছে 3, আর এই V2 এর মান দেওয়া ছিল যে 6.67। তাহলে স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এতটুকুর মান আমাদের 0, তো এটা তো লেখার দরকার নেই, লিখে দিলাম 0। আর এতটুকুর অ্যান্সার আসতেছে 66.7। তাহলে এখন আমাদের এই দুটো যোগ করলে আসতেছে 66.7 জুল। তো এখানে একটা জিনিস এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে সংঘর্ষের আগে আমাদের যে শক্তিটা দেওয়া ছিল সেখানে আমাদের আসলে 100 জুল, কিন্তু সংঘর্ষের পরে আমাদের শক্তি আসছে কি 66.7 জুল। তার মানে অনেক পরিমাণ শক্তি আমাদের কি ক্ষয় হয়ে গেছে। এখান থেকে আমরা 100 জুল ছিল সেটা আমরা পাচ্ছি না, মাত্র 66 বা 67 জুল পর্যন্ত পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে এখানে যে সংঘর্ষটি ছিল তাহলে এটা স্থিতিস্থাপক নয়। অথবা যদি এরকম থাকে যে সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, তাহলে বলবো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না, যেহেতু সংঘর্ষের আগের শক্তি এবং পরের শক্তি একই আসেনি। যদি একই আসতো তাহলে আমরা বলতাম যে মেনে চলে। তো মূলত এই ধরনের কোশ্চেনে আমাদের অ্যান্সারটা একই আসবে না, দেখবে যে সবসময় কি আলাদা আসবে, মানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি কখনোই মেনে চলবে না, এটা স্বাভাবিক হয়ে থাকে। বাট যদি কোনো সময় দেখবে যে যদি একই চলে আসে তাহলে বলবো কি মেনে চলে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের 10 নম্বর ম্যাথে যাওয়া যাক। তাহলে দেখো এখানে 10 নম্বর ম্যাথে কি বলছে যে 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় চালক 50 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপলেন।
গাড়িটির চাকা এবং রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে 4000 নিউটন। আচ্ছা, উদ্দীপকটা যদি বোঝাই তাহলে এরকম যে এখানে একটা গাড়ি ছিল, এই গাড়িটা ভর দেওয়া আছে আর গাড়িটা একটা বেগ দেওয়া আছে। এই গাড়িটা চলতেছিল, তো এখানে সামনে একজন লোককে দেখছে, পথচারীকে দেখছে। এর মধ্যবর্তী ডিস্টেন্সটা ছিল আমাদের 50 মিটার। তো উনি 50 মিটার সামনে একজন লোককে দেখলো, তো দেখার সাথে সাথে কি ব্রেক চাপলো। তো ব্রেক চাপার ফলে আমাদের তো গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে। এখানে আমাদের ঘর্ষণ বলটা দেওয়া আছে 4000 নিউটন। তাহলে এখন আমাদের কোয়েশ্চেন করছে যে গাড়িটির মন্দন কত, বা ত্বরণ কত বা মন্দন কত। তাহলে আমাদের যদি ত্বরণ বের করতে হয় তাহলে আমাদের সূত্র জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা সবসময় হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ জানি। তো এখানে দেখো যে বস্তুটা আছে, এই যে বস্তুটা শুধুমাত্র একটা মাত্র বল, এই যে আমাদের গাড়িটা যে চলতেছে তার মধ্যে এই ঘর্ষণ বলটা শুধুমাত্র দেওয়া আছে, অর্থাৎ বিপরীত দিকে আমাদের বলটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত, যে 4000 নিউটন। এই সামনের দিকে যে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে সেটা আমাদের দেওয়া নেই, তো যেটা দেওয়া নেই সেটা দেওয়া নেই। কিন্তু আর গাড়িটার ত্বরণ কিন্তু ঘটতেছে হচ্ছে এইদিকে। তো এটা হচ্ছে আমাদের বলের দিক, এটাকে আমি এফ কে দ্বারা প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে ত্বরণের দিক, এই দুইটা কিন্তু বিপরীতে। তো দুইটা যদি বিপরীতে হয় তাহলে অবশ্যই আমাদের একটাকে মাইনাস ধরতে হবে। তো আমি ত্বরণের দিকটাকে হচ্ছে প্লাস ধরলাম, আর এই যে কি বলে যে ঘর্ষণ বল আছে এই দিকটাকে মাইনাস হলাম। তাহলে এখানে হবে কি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখন আমি এখানে মানগুলো বসাইলেই ত্বরণের মানটা পাবো। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস এফ কে ডিভাইডেড বাই হচ্ছে কত এম। তাহলে মাইনাস, আর এফ কে এর মান দেওয়া আছে 4000। তাহলে 4000 ডিভাইডেড বাই এম, ভর দেওয়া আছে হচ্ছে 1500 কেজি। তাহলে এখানে 1500 কেজি বসালাম। তাহলে এখান থেকে ভাগ করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের কি এখানকার ত্বরণের মান। তাহলে এখান থেকে আমি ভাগ করে পাচ্ছি যে 2.67। তো মাইনাস একটা ছিল, তাহলে মাইনাস 2.67 তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তো এখানে বলছে যে মন্দন কত, যদি মন্দন বলে তোমরা মন্দন লিখবা, লিখে এই যে মাইনাসটা সাইড লিখবা। তাহলে লিখবা যে মন্দন, মানে এখন যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে ত্বরণ। আর যদি মন্দন মান বের করতে চাও তাহলে মাইনাস দ্বারা একটা গুণ করে দিবা। মানে ত্বরণ আর মন্দনের দিকটা বিপরীত, তো এর জন্য আমাদেরকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ত্বরণ বা মন্দন পেয়ে গেলাম। এখন বলছে কি পরবর্তী কোশ্চেনে যে পথচারীটি কি দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবেন, মানে এখানে যে লোকটা ছিল এই লোকটা কি রক্ষা পাবে কিনা। তো এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। মনে করো এখানে যে আমাদের গাড়িটা চলতেছিল, এই গাড়িটার সাথে সাথে ব্রেক চাপছে। তো এখন সেটা যদি এই 50 মিটারের আগেই যদি ওই গাড়িটা থেমে যায়, আমরা ওই গাড়িটা ব্রেক চাপার পর কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা বের করবো। যদি দেখা যায় 50 মিটারের আগেই গাড়িটা থেমে গেছে, তাহলে আমাদের কি হবে, ওই লোকটা ওই যে যে দুর্ঘটনা ঘটতো সেখান থেকে রক্ষা হবে। আর যদি আমাদের যে অতিক্রান্ত দূরত্বটা যদি 50 মিটারের বেশি হয় তাহলে বলবো কি সেখানে দুর্ঘটনা ঘটে গেছে, এই যে গাড়িটা ছিল সেটাকে ওই মানুষটাকে কি দুর্ঘটনা ঘটাই দিছে, অর্থাৎ লাগাই দিছে। এখন আমাদের বের করতে হবে কি ব্রেক চাপার পরে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কোথাও কোনো টাইম সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই। তো কোথাও যদি কোনো টাইম সম্পর্কে কোনো কিছু দেওয়া না থাকে, তো আমরা সূত্র সূত্র শুধুমাত্র একটাই জানি, যে টাইম ছাড়া সূত্র একটাই, এটা হচ্ছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এই সূত্রটা। তো এখানে যেহেতু গাড়ি থামতেছে, তো তোমরা এখানে হচ্ছে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস ব্যবহার করতে পারো। তো মাইনাস ব্যবহার করলেও সমস্যা নেই, প্লাস ব্যবহার করলেও সমস্যা নেই। যদি এখানে মাইনাস দাও তখন হচ্ছে ত্বরণের মানটা তোমাকে এইটা বসাইতে হবে, তখন হচ্ছে প্লাস এটা বসাই দেবে। আর আমি এখানে প্লাস দিলাম, প্লাস দিলাম, আমাদের ত্বরণের মান যেটা ছিল আমি সেটাই বসাবো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমি নিয়ে আসবো এস এর মান। তাহলে এস এর মান কি হবে, ভি স্কোয়ার মাইনাস এই ইউ স্কোয়ারটা দিকে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার আর ডিভাইডেড বাই 2 এ হবে। এটা তো আশা করি তোমরা পারবা। মানে এই যে ইউ স্কোয়ারটাকে দিকে আসলো, তাহলে সে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এই 2 এটা দিকে গিয়ে ভাগ হয়ে গেল। এখন আমাদের জাস্ট মান বসাইতে হবে। তো এখানে ভি স্কোয়ারের মানটা জিরো হবে। কেন জিরো হবে, কারণ গাড়িটা চলতে চলতে কি এক জায়গায় থেমে গেছে, তাহলে শেষ বেগটা আমাদের জিরো হইতে হবে অবশ্যই। তাহলে এখানে আমি বসাবো যে জিরো স্কোয়ার মাইনাস আর ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ারের মান কত, আমাদের এখানে গাড়িটার একটা বেগ দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে যে 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে অবশ্যই আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এরকম যে 72 কিলোমিটার পার আওয়ার আছে, আমি এখানে নিচ্ছি 1 আওয়ার লিখতে পারি, যেহেতু আমাদের পার আওয়ার দেওয়া আছে। এটাকে আমরা এখন ভাঙাবো কি হবে, সেভেন 72 গুণন কিলোমিটার আছে, এটাকে আমি মিটারে নেবো। তাহলে 1000 দ্বারা গুণ করলে সেটা মিটারে চলে যাবে। এখানে ঘন্টা আছে, ঘন্টা থেকে আমি সেকেন্ডে নিব, তার মানে এখানে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি অ্যান্সার যেটা পাবো এটা হচ্ছে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বেগটা আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল,
সেখান থেকে আমি মিটার পার সেকেন্ডে নিলাম। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আসলে এখানে যে তোমাদের 1000 দ্বারা গুণ করতে হবে, 3600 দ্বারা ভাগ করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমরা একটা কাজ করতে পারবা, যেখানে যে মানটা দেওয়া থাকবে সেটাকে 3.6 দ্বারা ভাগ দিবা। 3.6 দ্বারা ভাগ দিলেই তুমি অ্যান্সারটা পাবে। মানে এক লাইনে তুমি এই জিনিসটা লিখতে পারো। তার মানে এখানে আমাদের যে বেগটা পেলাম সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে যে মানটা আছে আদি বেগ সেটা ছিল 20 স্কোয়ার। তাহলে এখান থেকে আর তারপর হচ্ছে 2a, এর মান আমি যেহেতু এখানে প্লাস ব্যবহার করছি, এর জন্য এখানে যা থাকবে আমি সেটাই ব্যবহার করবো। তাহলে হবে কি -2.67। তাহলে এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন ইজিলি করতে পারো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসবে হচ্ছে যে 74.9 মিটার। অ্যান্সার আসবে হচ্ছে যে 74.9 মিটার। তাহলে কি গাড়িটা ব্রেক চাপার পরও মোটামুটি 75 মিটার সামনে গিয়ে গাড়িটা থামবে। তো এখানে লোকটা ছিল মাত্র কি 50 মিটার দূরে, আর এই গাড়িটা থামবে মনে করো যে আরো এখানে গিয়ে থামবে, তার মানে হচ্ছে 75 মিটার যাবে। তার মানে কি আমি বলতে পারবো যে এই গাড়িটা অবশ্যই এই মানুষটাকে ধাক্কা দিয়েছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, তার মানে দুর্ঘটনাটা অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে যে কোশ্চেনটা বলছে যে পথচারী কি দুর্ঘটনার হাত থেকে রক্ষা হবে, তাহলে বলবো যে পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে না। তো এরকম টাইপের তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। তো সেখানে যদি দেখো যে 50 মিটারের আগে, মানে যে দূরত্বটা দেওয়া থাকবে সেটা আগে যদি গাড়িটা থেমে যায়, তাহলে বলবা যে দুর্ঘটনা ঘটবে না। আর যদি ওই দূরত্বটা বেশি হয়ে যায়, তাহলে বলবা যে দুর্ঘটনা ঘটে যাবে অলরেডি। আচ্ছা, এরপর আসো, এখানে একটা জিনিস দেওয়া আছে যে 50 কেজি ভরের একজন ব্যক্তি একটি লিফটে দাঁড়িয়ে আছেন। লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠছে। আর প্রশ্ন বলছে যে লিফটে থাকা সেখানে গ আর ঘ দেওয়া আছে, তোমরা এখানে ক খ লিখতে পারো। এখানে খ দিলাম, এখানে খ দিলাম। তাহলে এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলছে যে লিফটে থাকা অবস্থায় ওই ব্যক্তি কত বল বা ওজন অনুভব করবে। আর পরের প্রশ্ন বলছে যে লিফটটি যদি একই ত্বরণের নিচে নামে, তবে ব্যক্তির অনুভূত ওজনের কি পরিবর্তন হবে। আচ্ছা, আমি এই জিনিসটা করার আগে একটু হচ্ছে যে এই মানে লিফটের যে থিওরিটা আছে সেই থিওরিটা একটু বোঝাই দেই, তাহলে আমাদের এই ম্যাথ গুলো করতে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, থিওরিটা একটু পর বোঝাচ্ছি। তো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্সের ব্যাচে ভর্তি চলতেছে এবং ম্যাথের ব্যাচও ভর্তি চলতেছে। তো তোমরা যদি কেউ এক সাবজেক্ট পড়তে চাও, অর্থাৎ ফিজিক্স অথবা ম্যাথ, তাহলে হচ্ছে 1200 করে টাকা। আর যদি দুইটা পড়তে চাও তাহলে হচ্ছে আমাদের 2000 টাকা, অর্থাৎ 2000 টাকায় তোমার ফুল ম্যাথ বই এবং ফুল ফিজিক্স বই শেষ করে নিতে পারবা। তো তোমরা যদি পড়তে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে লিফটের আগে বেসিকটা একটু দেখায় দেয়, এরপর আমাদের ম্যাথে চলে আসি। তাহলে দেখো, আমাদের যখন কোনো একটা লিফটে উঠি, তো লিফটে থাকার সময় আমাদের ওজন যেটা থাকে সেই ওজনটা সবসময় নিচের দিকে কাজ করে। তো ওজনটা সবসময় নিচের দিকে, তাহলে এটা এমজি দিলাম। আর যখন লিফটটা উপরের দিকে ওঠে, নিশ্চয়ই একটা বল প্রয়োগ করা হয়। তো কোনো কিছু যদি বল প্রয়োগ না করি, তাহলে তো সেটা কখনোই উপরে উঠবে না। তো মনে করলাম যে এখানে এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। তো যখন লিফটটা উপরের দিকে যাবে, লিফটটা উপরে যাবে উপরে যাবে, তখন একটা কাজ করবো আমরা। তাহলে আমাদের বস্তুটার ত্বরণ কিন্তু উপরের দিকে, যেহেতু উপরের দিকে যাচ্ছে, তার মানে এই বস্তু যে লিফটের একটা ত্বরণ সৃষ্টি হবে। আমি ধরে নিলাম যে ত্বরণের মানটা আছে, এবং ত্বরণের দিকটা উপরের দিক থেকে আমি প্লাস ধরে নিলাম, যে যখন বস্তুটা উপরের দিকে যাবে তখন সেটাকে ওই মানটাকে আমরা হচ্ছে প্লাস ধরে নিব। তাহলে এখান থেকে এখন আমাদের সূত্র যেটা, সেটা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে বস্তুটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তার মানে ধরে নেই যে বস্তু এই উপরের দিকে যে বলটা সেটা হচ্ছে বড় বল, মানে এফ এর মানটা হচ্ছে বড়। তাহলে হচ্ছে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ দিব, অথবা এটাও করতে পারো উপরের দিকে প্লাস, তাহলে এই নিচের দিকে যেটা অবভিয়াসলি আমাদের মাইনাস হবে। তাহলে এফ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু, এই যে ত্বরণ ছিল, তাহলে এখান থেকে আমাদের এম এ পাবো। তো একদম সিম্পল, কিন্তু যে উপরের দিকে যে বলটা উঠতেছে সেটা বড়, তাহলে বড়টা থেকে তুমি ছোটটা বিয়োগ দেবা, এভাবে বুঝতে পারো। অথবা যে উপরের দিকেটা প্লাস নিচের দিকেটা মাইনাস, সেভাবে বুঝতে পারো। তাহলে এখান থেকে আমি এফ এর মান যদি বের করি, তাহলে এফ এর মান হবে কত, যে এম এ প্লাস এম জি। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে যে এখান থেকে এমটা কমন নাই, এম কমন নিলে আমাদের পাবো যে এ প্লাস জি, অথবা জি প্লাস এ লিখতে পারো। তাহলে এখানে এফ এর মান আমরা পেলাম কি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস জি। তো আমাদের ডাব্লিউ আর এফ এখানে এই ক্ষেত্রে একই জিনিস দেখাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো এম ইন্টু জি প্লাস এ। তার মানে এইটা একটা সূত্র, যখন হচ্ছে যে লিফট হচ্ছে যে নিচ থেকে উপরের দিকে ওঠে, তখন আমাদের সূত্র হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ, অর্থাৎ এখানে জি প্লাস এ হবে। তো এখন দেখাবো যে লিফট যদি নিচের দিকে যায়, তাহলে লিফট যদি নিচের দিকে যায় তাহলে আমাদের কোন ক্ষেত্রটা ঘটবে। তাহলে এটা হচ্ছে আমাদের লিফট, তাহলে এখানে ওজনটা হচ্ছে আমাদের এমজি, আর এখানে আমাদের উপরের দিকে হচ্ছে টি একটা বল কাজ করতেছে। তো বস্তুটা যেহেতু নিচের দিকে যাবে, তার মানে এই নিচের দিকে ত্বরণটাকে আমরা প্লাস ধরে নিলাম। এই জিনিসগুলো আমি কিন্তু ওই যে যখন কপি কল পড়াইছিলাম তখন বলছিলাম, তো তোমরা ওই ক্লাস গুলো করতে পারো, তাহলে আর কি খুব ভালো মতোই বুঝতে পারবা। তাহলে এখানে কি এমজি যেহেতু নিচের দিকে আসতেছে, বস্তুটা যদি নিচের দিকে আসতেছে, তাহলে অবশ্যই কি এমজি এর মানটা বেশি। তাহলে এখান থেকে আমরা লিখবো যে সামেশন অফ
এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে এম জি এর মান যেহেতু কি নিচের দিকে, তো এটা বড়, এর জন্য কি এম জি মাইনাস এফ ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এম এ। ঠিক আছে, তো অথবা এরকম করে ভাবতে পারো যে নিচের দিকেটা, এখানে নিচের দিকেটা প্লাস হচ্ছে, তাহলে এটাও প্লাস হবে, আর এটা উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মাইনাস হবে। তাহলে এখান থেকে যদি এফ এর মানটা বের করি, তাহলে এই এফটা ওদিকে গেলে প্লাস হবে, আর এই এম এটার দিকে আসলে মাইনাস হবে, মানে এখান থেকে লিখতে পারবো এম জি মাইনাস এম এ। আশা করি এতটুকু তোমরা লিখতে পারো, মাঝখানে দু একটা লাইন তোমরা আরো বৃদ্ধি করে লিখতে পারো। তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এম ইন্টু জি মাইনাস এম কমন নিলাম, তাহলে এই যে এফ কে আমাদেরকে ডাব্লিউ আকারে প্রকাশ করতে পারি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে যখন নিচের দিকে যাবে তখন আমাদের সূত্রটা কি হবে, যে জি মাইনাস এ, আর যখন বস্তুটা হচ্ছে উপরের দিকে যাবে তখন হবে জি প্লাস এ। আশা করি এতটুকু বুঝতে পারছি। এগুলো অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। তো আমাদের ম্যাথ করার জন্য এই থিওরিটা পুরোপুরি দরকার নেই, শুধুমাত্র সূত্রগুলো জানলেই হবে। তো তুমি যদি থিওরি না জানো তাহলে তো এই সূত্র কই থেকে আসলো সেটাও বুঝবে না। তো আবার কখন আছে জি প্লাস এ, কখন জি মাইনাস এ, সেটাও ভুলে যাবো। তো এর জন্য আসলে আমি থিওরিটা একটু দেখা দিলাম, আশা করি এটা ভালো মতো বুঝতে পারছো। তো আশা করি এটা ভালো মতো বুঝতে পারছো। তো এখন আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করাবো, তো আমি এগুলাকে মিশাই দিয়ে তারপর ম্যাথে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে গ নাম্বার কোশ্চেন বলতে যে লিফটে থাকা অবস্থায় ওই ব্যক্তি কত বল বা ওজন অনুভব করবে, অর্থাৎ লিফটটি যখন উপরের দিকে উঠছিল তখন আমাদের কত বল অনুভব বা ওজন অনুভব হবে সেটা বের করতে বলছে। তাহলে উপরের দিকে ওঠার সময় আমাদের সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। তাহলে আমরা এম এর, এম বলতে ভর বোঝাচ্ছে, তাহলে ভরের মান দেওয়া আছে 50, তাহলে 50 ইন্টু জি এর মান আমরা জানি 9.8, প্লাস এর মান কোনটা, এই যে ত্বরণ যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে এর মান, তাহলে এটা হবে এর মান 2। তাহলে এখানে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে আমি মানটা পাবো হচ্ছে 590 এত নিউটন। তার মানে এই যে লোকটা আছে এই লোকটা 500 নিউটন ওজন অনুভব করবে। তবে এবার পরের প্রশ্ন বলছে যে লিফটটি যদি একই ত্বরণের নিচে নামে তখন ব্যক্তির অনুভূত ওজনের কি পরিবর্তন হবে, অর্থাৎ যদি বস্তুটা বস্তু বলতেছি লিফটটা, যদি লিফটটা নিচের দিকে নামে, তো আমরা একটু আগে সূত্র দেখলাম ডাব্লিউ ইকুয়াল টু হবে কি এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এখানে আমাদের এম এর মান দেওয়া আছে হচ্ছে 50, আর এখানে যে জি এর মান আছে আমাদের 9.8 মাইনাস এর 2। তাহলে এখান থেকে গুণ করলে আমি পাবো হচ্ছে যে 390 নিউটন। তাহলে এত নিউটন আমাদের কি অনুভূত হবে, যখন সে উপরের দিকে উঠবে তখন সে অনুভূত করবে কত নিউটন, যে 590 নিউটন। আর সে যখন নিচের দিকে নামবে সে অনুভূত করবে তার ওজন হচ্ছে 390 নিউটন। এখন আমাদের এখানে ওজনের পরিবর্তনটা বের করতে বলছে, তাহলে পরিবর্তনটা তোমরা বের করতে পারো। ডেল ডাব্লিউ যেটা হবে 590 থেকে 390 বিয়োগ দিবা, 590 মাইনাস হচ্ছে 390, এখান থেকে তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 200 নিউটন। তার মানে 200 নিউটনের সে পরিবর্তনটা অনুভূত করতে পারবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস ভালো মতো খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যদি আমি এই যে এর মানটা যদি অভিকর্ষ ত্বরণের সমান হয়, আমি মনে করো যে এমন যে লিফটে ছিল, লিফটে মনে করো যে উপরে যে রশিটা থাকে যেটা সাথে উপরে ওটা, আমি মনে করো রশিটা কেটে দিলাম, তাহলে রশিটা কেটে দিলে অভিকর্ষ ত্বরণের যে মানটা থাকবে সেই মানেই কিন্তু আমাদের বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। তার মানে এখানে যে ত্বরণ আমি এ দিয়েছিলাম তখন এর মানটা হয়ে যাবে এ ইকুয়াল টু জি হয়ে যাবে। তাহলে এখানে যদি এ ইকুয়াল টু জি বসে তাহলে দেখবা যে আহ, এখানে তাহলে আমাদের লিখতে পারবো যে জি মাইনাস জি, এটার মান হয়ে যাবে কত, জিরো। মানে এ ইকুয়াল টু যেহেতু জি, তাহলে এটার মান হয়ে যাবে জিরো। তখন একজন লোক ওজনহীন অনুভব করবে, অর্থাৎ কোন একটা লিফট যদি অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে নিচের দিকে নামে তাহলে সে ওজনহীনতা অনুভব করবে। আবার একটা ক্ষেত্র করতে পারে যে এই যে এর ত্বরণের মানটা সেটা যদি অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হয়, এটার মান যদি বেশি হয় তাহলে এটার মান আমাদের, এটা আমাদের যেটা আসছে এখানে যে জি মাইনাস এ, তো যদি আমাদের এর মানটা মাইনাস এর মানটা হচ্ছে বেশি হয়, তার মানে মনে করে ধরলাম যে এটার মান হচ্ছে 9.8 আর এটার মান হচ্ছে ধরলাম হচ্ছে 10, তাহলে এখানে মাইনাস 0.2 আসবে। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা আসবে মাইনাস। তো মাইনাস দ্বারা কি বোঝাবে, মাইনাস দ্বারা বোঝাবে যে তোমার ওজনটা উপরের দিকে কাজ করতেছে। অর্থাৎ কখনো যদি এই যে কোনো যে লিফটের ত্বরণটা যদি অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হয় তাহলে তুমি উপরের দিকে উঠে যাবে, তোমার যে মাথা আছে সেই মাথাটা লিফটের যে ছাদ আছে সেখানে গিয়ে ধাক্কা লাগবে, যদি আমাদের লিফটের ত্বরণটা অভিকর্ষ ত্বরণের চেয়েও বেশি হয়। তো আশা করি এই ছোট জিনিসটা বুঝাতে পারছি। তো আজকে ক্লাস এতটুকুই। তো আর একটা ম্যাথ আছে আমাদের কপি কলের, তো এই কপি কলের জিনিসটা আগের দিনও দেখেছিলাম বাট এটা একটু ডিফারেন্স আছে। তো এই ম্যাথটা আমরা সলভ করবো পরবর্তী ক্লাসে, আগে থিওরি বোঝাবো এটারও, সাথে সাথে সে ম্যাথটা সলভ করে দিব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।